প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। এমন একটা সময় তোমরা ভিডিওটা দেখছো যেটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং ঠিক ভূগোল পরীক্ষার সামনেই, অর্থাৎ মঙ্গলবারে তোমাদের পরীক্ষা আর আজকের ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা খুবই কার্যকরী হতে চলেছে তোমাদের জন্য, যারা তোমরা প্রিপারেশন নিয়েছো পরীক্ষার জন্য। সাথে সাথে যা পড়েছো সেগুলো থাকছে এবং এর সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো না করলেই হয়তো কোথাও খামতি থেকে যাবে, সেরকম কিছু প্রশ্ন আমি অনলাইনার হিসেবে তুলে ধরেছি। ভিডিওর শেষ পর্যন্ত তোমরা থেকো, এটুকু আশা রেখে শুরু করছি। প্রথম প্রশ্ন, সাধারণ অর্থে ভূগোল হলো পৃথিবীর বর্ণনা। আচ্ছা, তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে প্রথমে আমি লিখে রেখেছি, দেখো এটা শাস্ত্ররূপে ভূগোল। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসছে আমি সেগুলো প্রথমেই আলোচনা করছি। সাধারণ অর্থে ভূগোল হলো পৃথিবীর বর্ণনা। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, গ্রাফেন শব্দটির অর্থ কী? গ্রাফেন শব্দটির অর্থ হলো বর্ণনা। তৃতীয়, কোন ভৌগোলিক প্রথম ভূগোল বা জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? এরাটোস্থেনিস। ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়? ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আধুনিক ভূগোলের জনক কাকে বলে? আধুনিক ভূগোলের জনক বলা হয় হামবোল্টকে। ভূগোলের জনককে? এরাটোস্থেনিস। জিওগ্রাফিকা গ্রন্থটি কার লেখা? স্ট্রাবো। ইমানুয়েল কান্ট কোন দেশের ভৌগোলিক ছিলেন? জার্মান। ভূগোলই হলো আদি বিজ্ঞান, এই কথাটি কে বলেছেন? আলেকজান্ডার ভন হামবোল্ট। কসমস গ্রন্থের রচয়িতাকে? আলেকজান্ডার ভন হামবোল্ট। নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? রিচার্ড হাডসন। ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হলো দেশ। নিয়ন্ত্রণবাদের মূল ধারণা প্রকৃতি ও মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করা। প্রণালীবদ্ধ ভূগোলের জনককে? আলেকজান্ডার ভন হামবোল্ট। পরের প্রশ্ন, ভূমিরূপবিদ্যার জনককে? উইলিয়াম মরিস ডেভিস বা ডব্লিউ.এম. ডেভিস। প্রাকৃতিক ভূগোলের একটি শাখা হলো জলবায়ুবিদ্যা। ভৌমজলের কার্য ভূগোলের যে শাখায় আলোচিত হয় সেটা হচ্ছে ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি। ভূগোলের জনককে? ওয়ালেস। জীবভূগোলের একটি শাখা হলো মানবীয় বাস্তু সংস্থান। মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? ভিদাল ডালা ব্লাস। মানুষের জন্মহার ও মৃত্যুহারের কাম্য জনসংখ্যা মৃত্যুহার কাম্য জনসংখ্যা মানবীয় ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জনসংখ্যা ভূগোল। ভূগোলে গণিত সংখ্যাতত্ত্বের ব্যাপক ব্যবহার বলতে বোঝায় মাত্রিক বিপ্লব। জিপিএস-এর পুরো কথাটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। কৃত্রিম উপগ্রহের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ জেনে অবস্থান নির্ণয়ের পদ্ধতি কী নামে পরিচিত? জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস। জিআইএস-এর মাধ্যমে কাজের প্রথম পর্যায়টি হলো তথ্য সংগ্রহ। দ্য জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? কলকাতাতে। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি কোথায় অবস্থিত? লন্ডন। ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি নিয়ে মানবীয় ভূগোলের যে শাখাটি গড়ে উঠেছে সেটি হলো সাংস্কৃতিক ভূগোল। মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক হলো আলোকবর্ষ। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন তত্ত্বটি আধুনিক মতবাদের অন্তর্গত? বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্ব। পরের প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম মতবাদটি দিয়েছিলেন ইমানুয়েল কান্ট। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন তত্ত্বে আগন্তুক নক্ষত্রের উল্লেখ রয়েছে? জুয়ারি তত্ত্ব মতবাদ। রেড শিফট হলো গ্যালাক্সিগুলির পরস্পর থেকে দূরে সরে যাওয়া। বিগ ব্যাং মতবাদের ভিত্তি হলো পর্যায়ক্রমিক ও নিয়মিত বিস্ফোরণ তত্ত্ব। এবং সর্বশেষ প্রশ্ন এই অধ্যায়ের, সূর্যের আনুমানিক বয়স হলো প্রায় 500 কোটি বছর। পরে রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তরের গঠন। এখানে যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন আছে, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রবিন্দুর গভীরতা কত? 6371 কিমি। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ঘনত্ব হলো 5.517 গ্রাম পার ঘন সেন্টিমিটার। বিশ্বের গভীরতম সোনার খনি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। কঠিন, তরল ও গ্যাসীয় সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে তরঙ্গ পি। ভূকম্প ছায়াবলয়ের অবস্থান হলো 103 ডিগ্রি থেকে 142 ডিগ্রি কৌণিক দূরত্ব পর্যন্ত। এল তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করতে পারে? ভূত্বকের ওপর দিয়ে, কারণ এটা আমরা জানি এটা পৃষ্ঠ তরঙ্গ। যে দুটি খনিজ উপাদান দ্বারা শেয়াল স্তরটি গঠিত সেটা হলো সিলিকন এবং অ্যালুমিনিয়াম। এবং সীমাস্তর সেটা হচ্ছে, যে দুটি খনিজ উপাদান দ্বারা সীমাস্তরটি গঠিত সেটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বক গঠনকারী প্রধান শিলা হলো ব্যাসল্ট। মহাদেশীয় ভূত্বকের অপর নাম ফেলসিক স্তর। মহাসাগরীয় ভূত্বকের অপর নাম ম্যাফিক স্তর। শিয়াল এবং সীমার মাঝে অবস্থানকারী বিযুক্তি রেখা কলোরাডো বিযুক্তি রেখা। ভূত্বক গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রয়েছে? মোহ বিযুক্তি। ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝে বিযুক্তি রেখার নাম হলো রেপিত্তি বিযুক্তি রেখা। আন্তঃগুরুমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝের অবস্থানকারী বিযুক্তি রেখার নাম কি? গুটেনবার্গ বিযুক্তি রেখা।
বহিকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝের বিযুক্তি রেখার নাম কি? লেহমান বিযুক্তি রেখা। পরে অ্যাস্ট্রোলজি ফেয়ার অবস্থান করে কোথায়? অ্যাস্ট্রোলজি ফেয়ার অবস্থান করে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে। অন্তঃগুরুমণ্ডল কি নামে পরিচিত? অন্তঃগুরুমণ্ডল কি নামে পরিচিত? নিফেসিমা। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলি হল লোহা এবং নিকেল। কেন্দ্রমণ্ডল স্তরটি কি নামে পরিচিত? ব্যারিস্ফিয়ার। কেন্দ্রমণ্ডলে পৌঁছায় না এমন একটি ভূমিকম্প বলয় হল এল তরঙ্গ। ব্যারিঞ্জার ক্রেস্টার কিসের ফল? মহাজাগতিক। ধীর আলোড়ন বা ডায়াস্ট্রফিজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? গিলবার্ট। মহিভাবক আলোড়নের ফলে গঠিত হয়েছে মালভূমি। গিরিজনী আলোড়নের ফলে গঠিত হয়েছে ভঙ্গিল পর্বত। ম্যাগমার সৃষ্টি হয় ঊর্ধ্বগুরুমণ্ডলে বা অ্যাস্তনোস্ফিয়ারে। পাইরোক্লাস্টের মধ্যে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্রাকৃতির গর্তকে কি বলা হয়? পিউমস বলে। পা হো হো লাভা কোন শ্রেণীর অগ্নুৎপাতের সঙ্গে সম্পর্কিত? হাওয়াই শ্রেণীর। আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে বরিক গ্যাস নির্গত হলে কি বলা হয়? সাফিয়নি। ভূ অভ্যন্তরে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলা হয় প্লিউম। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি হল হাওয়াই দ্বীপের মৌনালয়া। ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ নামে পরিচিত যে আগ্নেয়গিরি সেটা হলো স্ট্রম্বোলি। পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী এবং অত্যাধিক বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত হল প্লিনীয় ধরনের। মাউন্ট ফুজিয়ামা জাপানের কোন ধরনের আগ্নেয়গিরির উদাহরণ? সুপ্ত আগ্নেয়গিরি। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম হলো ব্যারেন। পরের প্রশ্ন আছে, লাড্ডুমের শীর্ষ যখন চওড়া ছাতার মতো হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে থলয়েড। ম্যাগমা উলম্ব ফাটলে জমলে তাকে কি বলে? ডাইক। ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে কি বলে? শিল। গভীর ও বিস্তৃত আগ্নেয় উদ্ভিদকে বলা হয় ব্যাথলিথ। উত্তল লেন্সের আকৃতির আগ্নেয় উদ্ভিদকে বলে ল্যাকোলিথ। অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভিদী আগ্নেয়শিলাকে বলা হয় লপোলিথ। স্টক ও বস কার ক্ষুদ্র সংস্করণ? ব্যাথলিথের। ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয় উপকেন্দ্রে। ভূমিকম্প তরঙ্গের গতিবিধির মানচিত্র পাওয়া যায় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। পি তরঙ্গের গতিবেগ হলো 5 থেকে 14 কিমি পার সেকেন্ড। এস তরঙ্গের গতিবেগ 3 থেকে 7 কিমি পার সেকেন্ড। সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্পীয় তরঙ্গটি হলো এল তরঙ্গ। পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প ঘটে কোথায়? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায়। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্রটি অবস্থিত ক্যালিফোর্নিয়ায়। সুনামির দেশ বলা হয় জাপানকে। পরের অধ্যায় তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে দেখো, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তাকে বলা হয় অবরোহণ, অর্থাৎ এটি ক্ষয়ের প্রক্রিয়া। কাস্ট অঞ্চলের প্রধান ক্ষয়কারী শক্তি হলো ভৌমজল। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত প্রক্রিয়াটি হলো পর্যায়ন প্রক্রিয়া। ক্ষয়ের শেষ সীমা কোনটি? সমুদ্রতল। আবহবিকার পুঞ্চিত ক্ষয় এবং ক্ষয়ীভবনকে একত্রে কি বলে? নগ্নীভবন। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট। পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও স্যালিসবারি। লাভা থেকে আবহবিকারের ফলে কিরূপ মৃত্তিকার সৃষ্টি হয়? কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। পরের অধ্যায়ে যে প্রশ্নগুলো তোমরা করবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। এখানে যে প্রশ্নগুলো আছে, বায়ুমণ্ডল গঠনকারী প্রধান উপাদানগুলি হলো গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং অ্যারোসল। পরিমাণগত দিক থেকে বায়ুমণ্ডলের প্রধান গ্যাস হলো নাইট্রোজেন 78.08%। পরিমাণগত দিক থেকে বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান গ্যাসটি হলো অক্সিজেন। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত? 0.033%। বায়ুমণ্ডলের সবথেকে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। হেট্রোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর কোনটি? আণবিক নাইট্রোজেন স্তর। 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা যে হারে হ্রাস পায় সেটি হলো 6.4 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতার বৈপরীত্য দেখা যায় ট্রপোস্ফিয়ার স্তরে। জিওস্ট্রপিক বায়ু বলা হয় ট্রপোস্ফিয়ার স্তরকে। দেখা যায় মৌতিক মেঘ বা মুক্ত মেঘ দেখা যায় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের সর্বাধিক শীতল স্তরটি হলো মেসোস্ফিয়ার। কোন স্তরের গ্যাসে উপাদানগুলি তড়িৎ আধানযুক্ত হয়? থার্মোস্ফিয়ার। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে? আয়নোস্ফিয়ার থেকে। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় ম্যাগনেটোস্ফিয়ারে অবস্থিত বা ম্যাগনেটোস্ফিয়ারকে বলা হয়। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের মোট পরিমাণ হলো 0.00006%। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায়? ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক হয়ে থাকে 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায়। যেখানে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন স্কনবি।
ওজোন গ্যাসের ঘনত্বের পরিমাপক যন্ত্রের নাম হল স্পেকট্রোফটোমিটার। সমগ্র বিশ্বে ওজোন দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। বসুন্ধরা সম্মেলন সংগঠিত হয় 1992 সালে। মন্ট্রিল প্রোটোকল আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1987 সালে। কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয় 1997 সালে এবং কার্যকরী হয় 2005 সালে। মানবীয় ভূগোল থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থটির রচয়িতা হলেন ফ্রেডরিক র্যাডজেল। অ্যানথ্রোপোজিওগ্রাফির গ্রন্থটির রচয়িতা হলেন ফ্রেডরিক র্যাডজেল। অ্যান ইন্ট্রোডাকশন টু সোশ্যাল জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে এলেন চার্চিল স্যাম্পেলের লেখা। এলেন চার্চিল স্যাম্পেল। নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন আলেকজান্ডার ভন হামবোল্ট। নিয়ন্ত্রণবাদের প্রবক্তা। পরের প্রশ্ন আছে, সম্ভাবনাবাদের প্রবক্তা হলেন ভিদাল দালা ব্লাস। সম্ভাবনাবাদের প্রবক্তা। মানুষকে ভূপৃষ্ঠের ফসল ও প্রকৃতির সন্তান হিসেবে উল্লেখ করেছেন চার্চিল স্যাম্পেল। মানুষকে ভূপৃষ্ঠের ফসল এবং প্রকৃতির সন্তান হিসেবে উল্লেখ করেছেন চার্চিল স্যাম্পেল। মানুষের পছন্দ অনুসারে পরিবেশকে বদল করার দৃষ্টিভঙ্গিকে বলা হয় সম্ভাবনাবাদ বা পসিবিলিজম। স্টপ অ্যান্ড গ্রো ডিটারমিনিজম, এই ধারণাটি হলো নব্য নিয়ন্ত্রণবাদ। পিগমি বান্টু উপজাতি বসবাস করে কোথায়? কঙ্গো অরণ্যে। সৌদি আরবের পশুচারক গোষ্ঠীর নাম কি? বেদুইন। পরে তোমরা অর্থনৈতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকের রং হয় কি? লাল। পরে অর্থনৈতিক ক্রিয়াকলাপে দ্বিতীয় ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকের পোশাকের রং কালো, অথবা কালো কিংবা এটা হচ্ছে ব্লু। কালো কিংবা ব্লু দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ নীল কালারের কর্মীও দ্বিতীয় স্তরের কর্মীদের বলা হয়। পরের প্রশ্ন আছে অর্থনৈতিক ক্রিয়াকলাপের তৃতীয় স্তরের ক্ষেত্রে শ্রমিকের রং হয় কি? গোলাপি। চতুর্থ স্তরে এখানে সাদা এবং পঞ্চম স্তরে সোনালি বা গোল্ড কালার। এটা হচ্ছে সব থেকে উন্নত পঞ্চম স্তর। পরের প্রশ্ন আছে দেখো, জনসংখ্যা ও জমির তারতম্যের উপর ভিত্তি করে কোন কৃষি প্রণালী বিস্তার লাভ করে? প্রগাঢ় কৃষি পদ্ধতি। স্ল্যাশ অ্যান্ড বার্ন কথাটি কোন কৃষির সাথে যুক্ত? এটা হচ্ছে স্থানান্তর কৃষি বা শিফটিং এগ্রিকালচার। স্থানান্তর কৃষিকে শ্রীলঙ্কায় কি বলা হয়? শ্রীলঙ্কায় বলা হয় চেনা। পরে আছে কেরালায় স্থানান্তর কৃষি পোনাম। শস্যাবর্তন হলো মাটির স্বাভাবিক উর্বরতাকে সুস্থায়ী রেখে বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা। উদ্যান কৃষির অপর নাম হলো হর্টিকালচার। উদ্যান কৃষির অপর নাম হর্টিকালচার। ট্রাক ফার্মিং কথাটি কোন কৃষির সাথে যুক্ত? উদ্যান কৃষির সাথে যুক্ত। বাজার বাগান কৃষিতে আঙ্গুরের চাষকে বলা হয় ভিটিকালচার। রেশমের চাষকে বলা হয় সেরিকালচার। ব্যবসায় ভিত্তিক ফুলের চাষকে বলে ফ্লোরিকালচার। ব্যবসায় ভিত্তিক ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। এবং গাছের যত্ন পালন, আগাছা দমন ইত্যাদি যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে বলা হয় আইবরি কালচার। ব্যবসায় ভিত্তিক শাকসবজির চাষকে বলা হয় ওলেরি কালচার। ব্রাজিলের কফি বাগিচা কী নামে পরিচিত? ফাজেন্দা। পৃথিবীর শ্রেষ্ঠ আখ উৎপাদক, এটা আখ হবে, পৃথিবীর শ্রেষ্ঠ আখ উৎপাদক দেশ হলো ব্রাজিল। ইক্ষু উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? দ্বিতীয়। একটি লৌহ সংকর ধাতু হলো ম্যাঙ্গানিজ। অলৌহ বর্গীয় খনিজ পদার্থটি হলো তামা। এবং পরের প্রশ্ন আছে শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, নার্স। শিক্ষক, অধ্যাপক, ডাক্তার এবং নার্স কোন স্তরের কর্মী? এরা হচ্ছে তৃতীয় স্তরের, কারণ এরা পরিষেবা ক্ষেত্র। দেশ হিসেবে ভারত, এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত? সপ্তম। পৃথিবীর কোন গোলার্ধে ভারত অবস্থান করছে? উত্তর পূর্ব গোলার্ধে। ভারতের উচ্চতম বিন্দুর নাম কি বা উত্তরতম বিন্দুর নাম কি? সেটা হচ্ছে ইন্দিরা কল। পরের প্রশ্ন আছে তোমাদের, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা। এটা মূল ভূখণ্ডের কথাটা একটু খেয়াল করবে, মূল ভূখণ্ডের বা মূল স্থলভাগের। ভারতের দক্ষিণতম স্থান হলো ইন্দিরা পয়েন্ট। অর্থাৎ দক্ষিণ ভারতে যদি আমরা দেখি, যে এরকম যদি ভারতের চিত্রটাকে একটু দেখি, তাহলে এই জায়গাটায় এটাকে বলা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা হচ্ছে কন্যাকুমারিকা। আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে এখানে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, একদম নিচে আছে ইন্দিরা পয়েন্ট। আর উত্তরে তোমরা জানো, উত্তরে অবস্থিত সেটা হচ্ছে
ইন্দিরা কল উত্তরে, এবং এখানে হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা বিন্দু, দক্ষিণতম বিন্দু। ভারতের মাঝ বরাবর যে অক্ষরেখা বিস্তৃত, অর্থাৎ এভাবে গুজরাট থেকে এখানে অরুণাচল প্রদেশ এই বরাবর যে রেখাটি গেছে এটাকে কি বলা হয়? কর্কটক্রান্তি রেখা। এটা কটা রাজ্যের ওপর দিয়ে গেছে? এটা হচ্ছে 8টি রাজ্যের ওপর দিয়ে এই রেখাটি বিস্তৃত। কর্কটক্রান্তি রেখাগুলি 8টি রাজ্যের ওপরে। ভারতের মাঝ বরাবর প্রমাণ দ্রাঘিমা যেটা, অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট, কটি রাজ্যের ওপর দিয়ে গেছে? এই বরাবর এখানে হচ্ছে 5টি রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত। পরের প্রশ্ন, মিনিকয় লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ও মিনিকয় এর মাঝে অবস্থিত চ্যানেল 8 ডিগ্রি। লাক্ষাদ্বীপ এবং মিনিকয় এর অবস্থিত 9 ডিগ্রি। মালদ্বীপ এবং মিনিকয় এটা 8 ডিগ্রি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, অর্থাৎ সাউথ আন্দামান এবং নর্থ আন্দামান দুটোর মাঝে অবস্থান করছে কি? 10 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন আছে, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ, এবং ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। এখানে এই ভাষার ভিত্তিতে গঠিত হয়। এটা কত সালে? এটা হচ্ছে 1956, 1956 সালে। 1956 সালে এখানে রাজ্য পুনর্গঠনের ভিত্তি অর্থাৎ ভাষা। পরে হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখা তাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। আচ্ছা, ভারত পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ, এবং ভারত বাংলাদেশের সীমারেখা এটাও র্যাডক্লিফ। ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা ডুরান্ট লাইন, এবং ভারত চীনের মাঝে অবস্থিত ম্যাকমোহন লাইন। প্রাচ্যের মুক্ত কোন দেশকে বলা হয়? শ্রীলঙ্কাকে প্রাচ্যের মুক্ত বলা হয়। শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল হলো নারকেল। শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসলের নাম কি? নারকেল। ভারতের ভূপ্রকৃতি থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে, চলো সেটা হচ্ছে, ভারতের প্রাচীনতম ভূখণ্ডটি হলো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ভারতের প্রাচীনতম ভূখণ্ড। দ্বিতীয় হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এবং একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো ছোটনাগপুর। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো K2 বা গডউইন অস্টিন। কারাকোরাম পর্বতে গডউইন অস্টিন বা K2, এটা একটু বলে দিই। K2 এটা হচ্ছে কারাকোরাম, অর্থাৎ এখানে এই K2 এটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম, অর্থাৎ মাউন্ট এভারেস্টের পরে K2। ভারতের উচ্চতম যদি বলে সেক্ষেত্রে K2 বা গডউইন অস্টিন। কোন অঞ্চলের সাথে সাথে ভূমি দেখা যায়, অর্থাৎ সাথে সাথে ভূমি, এটা সাথে সাথে নয়, কোন অঞ্চলের সাথে সাথে ভূমি দেখা যায় সেটা হচ্ছে তরাই অঞ্চলে। তরাই কথার অর্থ সাথে সাথে। রাজস্থানের পাথরের মরুভূমি কী নামে পরিচিত? হামাদা। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডেল পিক। ভারতের একটি প্রবাল দ্বীপ হলো লাক্ষাদ্বীপ। পরের প্রশ্নে, ভারতের নদী ব্যবস্থা। ভারতের নদী ব্যবস্থা থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে, প্রথম প্রশ্ন, বদ্বীপ অঞ্চলে কোন ধরনের নদীর আকার হয়? সেটা হচ্ছে বিনুনিরূপী। গঙ্গা নদীর দীর্ঘতম উপনদীর নাম কি? যমুনা। গঙ্গার বাম তীরের উপনদী রামগঙ্গা। জামশেদপুর শহরটি কোন শহরে নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা, জামশেদপুর, ঝাড়খণ্ড। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? গোদাবরীকে। দুটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা এবং তাপ্তি। লুনি কোন ধরনের নদী? অন্তর্বাহিনী নদী। চিত্রকূট জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত সেটা হচ্ছে ইন্দ্রাবতী। ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা ভাকরানাঙ্গাল পরিকল্পনা, যেটা হচ্ছে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ। ভাকরানাঙ্গাল পরিকল্পনাটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? শতদ্রু নদীর ওপর। জাতীয় জল সংযোগ গঠনের প্রস্তাব আসে কোন দুটি নদীকে কেন্দ্র করে? গঙ্গা এবং কাবেরীকে কেন্দ্র করে। এই মোট প্রশ্ন তোমাদের অনলাইনার হিসেবে আমি তুলে ধরলাম। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এগুলো করো, এবং যা তোমরা পড়েছো এ পর্যন্ত 60 তোমাদের একটা বই রয়েছে, অর্থাৎ রায়মার্টিনের। মোটামুটিভাবে সেখান থেকে বেশিরভাগটা কালেক্ট করা, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই জায়গায় দিয়েছি। ভালো করে সেগুলো প্র্যাকটিস করো, এবং আগামীতে তোমাদের পরীক্ষা আরও ভালো হোক এই আশা রেখে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।